হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে ফান্ডামেন্টাল রাইটস বা যেটাকে বাংলায় বলা হয় মৌলিক অধিকার, তার উপরে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে আগের দিন বলেছিলে যে ম্যাম আপনি কাইন্ডলি হচ্ছে ইংলিশে ক্লাসগুলো নেবেন, কেননা তোমাদের যেহেতু এক্সাম মানে কোয়েশ্চেন পেপার তোমাদের ইংলিশে হবে, তাই তোমরা বলেছিলে যে এমসিকিউ গুলো যেন আমি তোমাদের ইংলিশে বলে দিই। তো আজকে তোমাদের কথা মাথায় রেখে আমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই বলে দেবো, আজকের ক্লাসটা ডিসকাস করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনো চলছে। যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। নাম্বার দুটো এখানে দেওয়া আছে। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে যেতে পারো। তোমরা যারা এখন জয়েন করবে, তোমাদের কিন্তু আমাদের যেটা স্টার্টিং থেকে রয়েছে যে অ্যামাউন্টটা 999, তোমাদের সেটাও কিন্তু পে করতে হবে। এবং তোমরা এই 6 মাসের যাবতীয় নোটস প্লাস তোমরা সাজেশন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? যদি তোমরা অ্যাডমিশন ছাড়া অন্য কোনো তোমাদের কোয়ারি থাকে, তাতেও তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? চলো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই। দেখো, তোমাদের মৌলিক অধিকারের চ্যাপ্টারটা কিন্তু বেশ বড়, কেননা এর মধ্যে বেশ অনেকগুলি অধিকার রয়েছে। রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার, রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার, তারপরে হচ্ছে রাইট টু রিলিজিয়ান মানে ধর্মের অধিকার, এই সমস্ত অনেক রকমের রয়েছে। তো তোমাদের একটা ক্লাসে কিন্তু সব মানে পুরো আর কি ফান্ডামেন্টাল রাইটসটা আর কি কমপ্লিট করা পসিবল না, তাই আমি তোমাদের কতগুলো পার্টে করে নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের পার্ট 1 করাচ্ছি। তোমাদের আগে বাংলাটা বলবো, দেন তোমাদের ইংলিশটাও বলে দেবো। আচ্ছা, দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে নিম্নলিখিত কোনটি একটি মৌলিক অধিকার নয়, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট? কতগুলো অপশন আছে। ফার্স্ট এটা বলেছে সম্পত্তির অধিকার, যেটাকে বলা হয় প্রপার্টি রাইট বা রাইট টু প্রপার্টি। 2 নাম্বারটা বলেছে এক জায়গায় শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার অধিকার, যেটাকে বলে হচ্ছে রাইট টু পিসফুল অ্যাসেম্বলি ইন ওয়ান প্লেস, কোনো একটা জায়গায় শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার। নাম্বার 3 হচ্ছে দেশের যে কোনো প্রান্তে স্বাধীনভাবে ঘোরাফেরা করার অধিকার, বা যেটাকে বলে রাইট টু মুভ ফ্রিলি এনিওয়্যার ইন দ্য কান্ট্রি। আর ডি নাম্বার হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটাকে বলে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডি। দেখো, এই যে পরের যে 3টা রয়েছে, যে শান্তিপূর্ণভাবে এক জায়গায় সমবেত হওয়ার অধিকার, তারপর হচ্ছে দেশের যে কোনো জায়গায় চলাফেরা করার অধিকার, তারপর হচ্ছে তোমার কনস্টিটিউশনাল রিমেডি বা যেটা প্রতিবিধানের অধিকার, মানে কারোর যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তবে সে হচ্ছে আর কি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে পারে। তো এই সবগুলো কিন্তু হচ্ছে মৌলিক অধিকার। বাট দ্য ফার্স্ট ওয়ান যেটা আছে, যে সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি, এটা কিন্তু মৌলিক অধিকার নয়। এটা একসময় মৌলিক অধিকার ছিল, বাট এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে 44 নাম্বার যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো বর্তমানে রাইট টু প্রপার্টি হচ্ছে একটি লিগাল আর কি রাইট বা আইনি অধিকার, ঠিক আছে? নেক্সট দেখো, 2 নাম্বারটা বলেছে ভারতীয় সংবিধানের কোন পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে? Which part of the Indian Constitution deals with the fundamental rights? কোন পার্টে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে? অপশন নাম্বার এ পার্ট 4, অপশন নাম্বার বি পার্ট 4 এর এ, অপশন নাম্বার সি হচ্ছে পার্ট 5, অপশন নাম্বার ডি হচ্ছে পার্ট 3। তো এটার অ্যান্সার হবে হচ্ছে পার্ট 3, ঠিক আছে? কনস্টিটিউশনের একদম প্রথমে হচ্ছে মানে ইন্ডিয়ান স্টেটস আর হচ্ছে ইউটি গুলোর ব্যাপারে বলা আছে। 2 নাম্বারে হচ্ছে সিটিজেনশিপের ব্যাপারে বলা আছে, এবং পার্ট 3-তে 3 নাম্বার পার্টে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে বলা আছে, ঠিক আছে? তো পার্ট 3 হবে রাইট আনসার। নেক্সট 3 নাম্বার কি বলেছে? হেবিয়াস কর্পাস। দেখো, এই যে ওয়ার্ডটা, এই হেবিয়াস কর্পাস, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট যে 5 রকমের রিট বা লেখ জারি করতে পারে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য, তার মধ্যে প্রথমটা হচ্ছে হেবিয়াস কর্পাস। এটা একটা ল্যাটিন টার্ম, ঠিক আছে? তো কি বলেছে? হেবিয়াস কর্পাস শব্দটির সঠিক মানে কি? কারেক্ট মানে সঠিক মানে মিনিংটা, কারেক্ট মিনিং অফ দ্য টার্ম হেবিয়াস কর্পাস, ঠিক আছে? এটার অপশন নাম্বার এ হচ্ছে কোনো ব্যক্তিকে জেলের ভেতর আটকে রাখা,
ডিটেইনিং আ পারসন উইথিন কোনো ব্যক্তিকে জেলার ভেতরে আটকে রাখা, জেলা ডিস্ট্রিক্ট, ডিটেইনিং আ পারসন উইথিন দ্য ডিস্ট্রিক্ট। অপশন নাম্বার বি হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা, যেটাকে বলেছে ফিজিক্যালি প্রেজেন্ট এনি পারসন। অপশন নাম্বার সি হচ্ছে কোনো ব্যক্তিকে অপসারণ করা, রিমুভাল অফ এনি পারসন। আর ডি হচ্ছে উপরিউক্ত কোনোটি নয়, নান অফ দ্য অ্যাভোভ। তো এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার বি, যে যখন কোনো ব্যক্তিকে আর কি আটক করা হয় তখন সেই ব্যক্তিকে মানে একদম মানে কোর্টে উপস্থিত করতে হয়, ঠিক আছে, সেই ব্যক্তিকে কোর্টে উপস্থিত করাতে হয়, তার মানে তাকে একদম পুরোপুরি ফিজিক্যালি তাকে প্রেজেন্ট করাতে হয়। তো এটার মানেই ল্যাটিন ভাষায় এটাকে হেবিয়াস কর্পাস বলা হয়, ঠিক আছে। নেক্সট 4 নাম্বার বলেছে ভারতীয় সংবিধানের 24 নম্বর ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয় যদি তার বয়স হয়, এটা ইংলিশ মানে এটা হচ্ছে আর্টিকেল 24 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান প্রহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন এনি ফ্যাক্টরি ইফ দে আর অফ এজ। দেখো আর্টিকেল 23 আর 24 ডিল করে যে কারোর ওপর যে মানে জোর করে কাউকে মানে এক্সপ্লয়েট করা, ঠিক আছে, স্পেশালি বাচ্চাদের উপরে, ঠিক আছে, জোর করে বেগার খাটানো বা যেরকম মনে করো যে হিউম্যান ট্রাফিক মানে মানুষকে নিয়ে ব্যবসা করা, কেনা বেচা করা, কৃতদাস করা, এছাড়াও মনে করো যে মানুষকে জোর করে দিয়ে বেগার খাটানো, তো এই সব কিছু, এছাড়াও হচ্ছে মানে বাচ্চাদের দিয়ে কারখানায় জোর করে কাজ করানো, এগুলো হচ্ছে এক প্রকারের নিষিদ্ধ, যেগুলো আর্টিকেল 23 আর 24 রয়েছে। বাট আর্টিকেল 24টা স্পেসিফিক ভাবে যে সমস্ত বাচ্চারা মানে আন্ডার 14 ইয়ার্স ওল্ড তাদের কিন্তু কারখানায় কাজকর্ম থেকে আর কি দূরে রাখতে বলেছে। মানে এই সমস্ত মানে কারখানা, তারপর মনে করো যে হচ্ছে তোমার খনি যে আছে, এই সমস্ত বিপজ্জনক কাজে যেন বাচ্চাদেরকে 14 বছরের কম বাচ্চাদেরকে যেন নিয়োগ না করা হয়, ঠিক আছে। তো এটার অপশন আমি বলে দিলাম অ্যান্সারটা, যে কত বছরের কম, 14 বছর, 12 বছর, 7 বছর, 15 বছর। এটার অ্যান্সার হবে হচ্ছে 14 ইয়ার্স, ঠিক আছে। 14 বছর বয়সের কম শিশুদের কারখানা, খনি এসব বিপজ্জনক কাজে নিযুক্ত করা থেকে বিরত করতে বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো 5 নাম্বার কি বলেছে, নিম্নলিখিতর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়, কোনটি মৌলিক অধিকার নয় বলেছে, ঠিক আছে। অপশন নাম্বার 1 রাইট টু ইকুয়ালিটি বা সমতার অধিকার। অপশন নাম্বার বি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান বা ধর্মের স্বাধীনতার অধিকার। অপশন নাম্বার সি ধর্মঘট করার অধিকার, রাইট টু স্ট্রাইক। আর লাস্ট হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন। তো এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার 3 ধর্মঘট করার অধিকার, স্ট্রাইক করা। এটা কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, বাকি সবগুলি রাইট টু ইকুয়ালিটি মানে সাম্যের অধিকার, তারপর ধর্মের অধিকার, তারপর হচ্ছে তোমার মানে এই যে শোষণ বা শোষণের বিরুদ্ধে যে অধিকার, এগুলো সব কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বাট স্ট্রাইক করার অধিকার, ধর্মঘট করার অধিকারটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, ঠিক আছে। তো আজকের লাস্ট এটা থাকবে, লাস্ট কোয়েশ্চেন কি বলছে যে কোন মৌলিক অধিকারটিকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বর্ণনা করেছেন। হুইচ ফান্ডামেন্টাল রাইট ডিড বি আর আম্বেদকর ডিসক্রাইব অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, হ্যাঁ, যে ডক্টর বি আর আম্বেদকর কোন ধারাটিকে কনস্টিটিউশনের আত্মা আর হৃদয় বলেছে, ঠিক আছে, হার্ট অ্যান্ড সোল, হৃদয় এবং আত্মা বলেছে। অপশন নাম্বার 1 হচ্ছে রাইট টু প্রপার্টি মানে সম্পত্তির অধিকার। অপশন নাম্বার বি হচ্ছে রাইট টু রিলিজিয়ন ধর্মের অধিকার। অপশন নাম্বার সি হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আর লাস্ট হচ্ছে উপরোক্ত সবগুলি, ঠিক আছে। এটার অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা, কনস্টিটিউশনাল রিমেডি, যেটা হচ্ছে আর্টিকেল 32-তে আসে। আর্টিকেল 32-তে এই যে কনস্টিটিউশনাল রিমেডির যে ব্যাপারটা সেটা আর কি দেওয়া আছে, যার মানে হচ্ছে যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তবে সে তার অধিকার চাইতে পারে, সুপ্রিম কোর্টের কাছে সে অ্যাপিল করতে পারে, ঠিক আছে। এই যে ব্যাপারটা এটা 32 নাম্বার আর্টিকেলে বলা রয়েছে। আর এই 32 নাম্বার আর্টিকেলটাকে বলা হয় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ঠিক আছে। আর এটাকে ডক্টর বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছে, ঠিক আছে। তো স্টুডেন্টস আজকে কটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা কোয়েশ্চেনগুলি বুঝতে পেরেছো। বাকিগুলি নিয়ে আমি তোমাদের পরের ক্লাস আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, তোমরা শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।